জ্বালানি সংকট মোকাবেলায় অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সন্ধ্যা 6টায় বন্ধ হবে শপিং মল সহ সব দোকানপাট। মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। ফিলিং স্টেশনে কাটছে না সংকট। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। 12 কেজি এলপিজিতে এক লাফে বাড়ল প্রায় 400 টাকা। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। 98টি হুবহু উত্থাপন। গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ। প্রতারণার অভিযোগ বিরোধীদের। হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। একদিনে আরও 4 শিশুর মৃত্যু। আক্রান্ত প্রায় 700। জ্বর শ্বাসকষ্টে ভুগছে রোগী। সিপ্যাপ ব্যবহারে ওই পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। এবং শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। দণ্ডিত পলাতক আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই। আত্মসমর্পণ ছাড়া পথ দেখছেন না চিফ প্রসিকিউটর। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সংকট মোকাবেলায় অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আর ব্যাংকে লেনদেন হবে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ হবে সন্ধ্যা 6টায়। সংসদ সচিবালয়ে 3 ঘণ্টা ব্যাপী মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। আহমেদ সালেহিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর এই পরিস্থিতি মোকাবেলায় নানামুখী সিদ্ধান্ত নিতে সংসদ অধিবেশন শেষে সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার রাত 9:15টায় শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 ঘন্টার বৈঠকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সেই সিদ্ধান্ত জানাতে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেইটাকে কিভাবে আমরা, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, তো সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই লাইন ঝুঁকিতে পড়ায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা 1 ঘণ্টা কমিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেন হবে 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘণ্টা করে। 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। জরুরি প্রতিষ্ঠান ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সহ সব দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনটা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি খরচে নতুন যানবাহন এমনকি কম্পিউটার সামগ্রী না কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানপাট যে বললাম 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে আগামী 3 মাস পর্যন্ত। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। আজকের থেকে এটা এফেক্টিভ হয়ে গেলে তারপরে ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে। এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে বিদ্যুৎ চালিত বাস। আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। অনেক সরকারি স্কুলের বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এইটার বদলে পুরো ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 1.5 দিনের জ্বালানি তেল 2 ঘন্টা বিক্রি হয়ে যাচ্ছে উল্লেখ করে আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, তেল সরবরাহ হলেও সংকট বাড়িয়ে তুলছে বাড়তি কেনার প্রবণতা। এদিন তেল ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। সেই জন্য সংসদের প্রথম অধিবেশনের 7ম দিনের আলোচনার শুরুতে প্রশ্নোত্তর পর্বের বড় অংশই ছিল জ্বালানি সংকট নিয়ে। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জ্বালানি তেলের সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পদক্ষেপ জানতে চান আরও কয়েকজন সংসদ সদস্য। গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে। জবাবে মন্ত্রী জানান, নিয়মিত ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমদানিও করা হচ্ছে। তবে আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন অনেকে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এক প্রশ্নের উত্তরে নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দাম প্রসঙ্গে মন্ত্রীর জবাব, সরকারি খাত থেকে সিলিন্ডার বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। এদিকে সংসদে এক প্রশ্নের উত্তরে ভোলা থেকে গ্যাস খুলনা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। গ্যাস লাইন স্থাপন করার সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 1 লাফে বোতলজাত এলপি গ্যাসের দাম বাড়ল 387 টাকা। এর ফলে এখন 12 কেজির সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 1728 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্রেতা ও বিক্রেতার। তারা বলছেন, খোলা বাজারে সরকার নির্ধারিত দামের অনেক বেশি দরে বিক্রি হয় এলপি গ্যাস। সরকারি হিসেবেই আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ। 1 লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় 400 টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডার বিক্রি হতো 1341 টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থতার নজির গড়েছে বিইআরসি। সরকার নির্ধারিত মূল্যে কখনোই বাজারে মেলে না জ্বালানি পণ্যটি। সাংবিধানিক সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না। ফেব্রুয়ারি মাসে তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে যারা বটলার তারা দাম বেশি নেয়। এটা আমরা পরীক্ষা করে দেখব। গেল মার্চেও দেশে বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের আশঙ্কা, বাজারে এবার নতুন দুর্ভোগ হতে চলেছে গ্যাসের সিলিন্ডার।
আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যেভাবে পারে আপনার বিক্রি করবে। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরো 400 বাড়ে তাহলে তো মানুষ আরো বিপদে পড়ে যাবে। সরকারের নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে 17 টাকা 94 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 79 টাকা 77 পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন স্পিকার। 98টি হুবহু সংসদে উত্থাপন করা হবে, আর 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে আনার সুপারিশ করা হয়েছে। গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ করা হয়। আরও 4টি বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বৃহস্পতিবার বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদ অধিবেশনে এর রিপোর্ট উপস্থাপন করেন। এদিকে গণভোট সহ 16টি অধ্যাদেশ নতুন করে উত্থাপনের সুপারিশকে প্রতারণা বলছে বিরোধী দল। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই গঠন করা হয় বিশেষ কমিটি। 13 সদস্যের কমিটির সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ সরকার দলীয় 10 সদস্য এবং বিরোধী দলের 3 জন সদস্যকে। বিশেষ কমিটি 3 দিন বৈঠকে বসে। এসব বৈঠকে আলোচিত হয় 133 অধ্যাদেশ। পরে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারের 133 অধ্যাদেশের মধ্যে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয় 98টি অধ্যাদেশ। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সহ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশকৃত অধ্যাদেশের সংখ্যা 15টি। স্পিকার, এছাড়া গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। অধিবেশন শেষে চিফ হুইপ জানান 9 এপ্রিলের মধ্যে উত্থাপিত অধ্যাদেশ পাশ করার চেষ্টা করবেন তারা। সেখানে যাচাই বাছাই করার পরে মোটামুটি আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। আপনারা রিপোর্টটা ইতিমধ্যে পেয়েছেন আশা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, যার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে না, অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। 133টির মধ্যে 20টি অধ্যাদেশ উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটির বিরোধী দলের 3 সংসদ সদস্য মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও GM নজরুল ইসলাম। অধিবেশন শেষে বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, মানবাধিকার, দুদক, গুম অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল বা পরে উত্থাপনের জন্য প্রস্তাব করেছেন। সরকারের এমন প্রস্তাবে বিরোধীরা মর্মাহত। বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। 8 আগস্ট 2024 থেকে 17 ফেব্রুয়ারি 2026-এ জারি করা হয় এসব অধ্যাদেশ। 12 এপ্রিলের মধ্যে ভাগ্য নির্ধারিত হবে এসব অধ্যাদেশের। যাচাই করা যেতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ে হিন্দুদের ওপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেছেন তিনি। এদিকে ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। গত বছর নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়, যা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সকালে সচিবালয়ে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।
বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ঢাকার 2 সিটিতে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণেরও চিন্তা করছে সরকার। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। এদিন দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানান পরিষদের সাধারণ সম্পাদক। সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি 3 দিন কমপক্ষে করা এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। এর আগে সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং শুরুতেই দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রবাসী কল্যাণ বিষয়ে বৈঠক করেন তার শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের চিঠি আদালত অবমাননা শামিল বলেও মনে করেন তিনি। গত বছরের 17 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনি বাধ্যবাধকতায় শেখ হাসিনাকে অনুপস্থিতি দেখিয়ে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে শেষ হয় বিচার কাজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আরেক পলাতক আসামি মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান কিংসলি নেপোলি নামক প্রতিষ্ঠান 30 মার্চ ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে চিঠি দিয়েছেন বলে জানানো হয়। চিঠিতে অনুপস্থিতিতে বিচার করায় আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এমন কোনো চিঠি পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এই ধরনের চিঠি আদালত অবমাননার শামিল মন্তব্য করে তিনি বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। খারিজ করা হয়েছে হাসানুল হক ইনুর মামলার পুনর্তদন্ত চেয়ে করা আবেদন। শহীদ ওয়াসিম হত্যা মামলায় 12 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানায় চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থা যেন বিনষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেছেন তিনি। সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র যাতে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে সে লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের ঐক্য থাকলে আধিপত্যবাদী শক্তি গ্রাস করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। এত রক্ত, এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে, তখনই তো আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক। সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। প্রবাসের সময় আরও থাকছে। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। সামরিক সক্ষমতা হারিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, চনকারপুল, মিরপুর সহ 8টি স্থানে চলে এই অভিযান। দোকানের বাইরে বর্ধিতাংশ রাখায় জরিমানা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর আবারও দোকান বসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মাইকিং করে ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয় অবৈধ দোকানপাট। যারা মানছেন না তাদের দোকান জব্দ করে তোলা হয় গাড়িতে। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে গোপাল শাহবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমরা কি করব? আমাদের তাহলে একটা লাইন কাট করে দেখ, এটা ব্যবস্থা করে দেখ। আমরা ব্যবসা করি, আমরা এত টাকা ভাড়া দিয়ে, তাহলে আমরা কিভাবে সম্ভব? পুলিশ ও ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পর আবারও যেন দোকানপাট বসাতে না পারে সেজন্য একই জায়গায় একাধিকবার অভিযান চলছে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। ডিএমপির আরেকটি টিম অভিযানে যায় চানখারপুল থেকে বকশীবাজার সড়কে। রাজধানীর চানখারপুলের এই সড়কটিতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান অবৈধভাবে বসে থাকে। পাশাপাশি পাশের এই ডিএসসিসি মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও তাদের দোকানের বর্ধিতাংশ ফুটপাত পর্যন্ত বর্ধিত করে। কিন্তু অভিযানের কথা শুনে সবাই সটকে পড়েছে, দেখে মনেই হবে না যে এখানে আসলে এত অবৈধ দোকানপাট থাকে। এ সময় কিছু দোকান খোলা পাওয়া যায়, অনেকে আবার দোকান খোলা রেখেই পালিয়ে যায়। আগের চেয়ে আমরা নজরদারিতে এখন একটু আরো বাড়াচ্ছি, এখন একটু ভিজিবল। আমরা সবসময় চেষ্টা করবো যেন এটা আমরা কন্টিনিউ করতে থাকি। এদিকে মিরপুর 10 থেকে 12 পর্যন্ত সড়কেও বেশ কিছু দোকানের মালামাল জব্দ করা হয়। এ সময় পুনর্বাসনের দাবি করেন দোকানিরা। সড়ক থেকে মালামাল সরাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বই 2 টাকার জন্য আমরা তো কি করে খাবো? দোকানটাকে এক্সটেন্ড করে জড়িয়েছে ব্যবহার করে ফুটপাত, আমরা তাদের বিরুদ্ধে অভিযান করছি। এখন যার দোকান আছে দোকান তো আমরা উচ্ছেদ করতেছি না। আমাদের এই অভিযান প্রক্রিয়াটা সবসময় কন্টিনিউ থাকবে। ডিএমপির এই অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মে মাসের মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার করবে সরকার। রাজধানী কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ কমাতে কুড়িল থেকে আফতাবনগর পর্যন্ত তৈরি করা হবে ডাবল লেনের বাইপাস সড়ক। রামপুরা থেকে কুড়িল সড়ক রাজধানীবাসীর কাছে এক ভোগান্তির নাম। 7.7 কিলোমিটার সড়ক পাড়ি দিতে দীর্ঘ সময় বসে থাকতে হয় যানজটে। ভোগান্তি নিরসনে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বিকল্প এই সড়কটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রগতি সন্ধিতে ব্যাপক যানজট, সেই যানজটটা যেন কমে যায়। আবার এই সেটারই বাইপাসের এইখানে একটা 300 ফিট থেকে এইটা আমরা একটা রুট নির্ধারণ করতেছি। আশা করি যে অতি দ্রুত আপনারা ঢাকা শহরের যানজটের মে মাসের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। ঢাকা উত্তরের প্রশাসক বলেন, রাষ্ট্রের অর্থ যেন অযথা ব্যয় না হয়, তাই সমন্বয় করে কাজটি করা হবে। একটা কাজ যাতে বারবার করতে না হয়। যে রাজুকের একটা কাজ হলো আমি সিটি কর্পোরেশনে করে গেলাম, আবার সেটাকে ঘুরে আবার সংস্কার করলাম, বারবার রাষ্ট্রের অর্থ যাতে ব্যবহার না হয়, সমন্বয় করে আমরা কাজ করার চেষ্টা করছি। জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের বিভিন্ন জায়গা অবলম্বন করে তাদের রাজধানী কেন্দ্রবিন্দুতে গিয়ে সহজেই পৌঁছাতে পারে। এই কারণে আমরা এই বাইপাস রাস্তাটাকে আমরা সংস্কার করব। বাইপাস সড়কের নিরাপত্তা, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন ডিএমপি কমিশনার। 3টা ব্রিজ করে দিবেন, 2টা হলো কাজ চলমান, 2টা হলো গাড়ি যাওয়া আসা করবে, আর মাঝখানেটা হলো হাঁটবে। তো এইটা হয়ে গেলে আফতাবনগর হয়ে ডেমরা হয়ে সব চলে যেতে পারবে। সেক্ষেত্রে প্রগতি সরণিতে আর কারো উঠা লাগবে না। এই বাইপাস সড়কটি মেট্রো রেলের লাইন 1 নির্মাণের সময় রামপুরা থেকে কুড়িল যাত্রায় বিকল্প পথ হিসেবে কাজ করবে বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। 19 ঘন্টা পর উদ্ধার হলো হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন। স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দুর্ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। জ্বালানি তেলবাহী অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনা 19 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে হবিগঞ্জের লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন।
বুধবার রাতে মাধবপুরের মন্তলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। একটি খালি ও 4টি ওয়াগন রেললাইনের উপরে থাকায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ 19 ঘন্টা বন্ধ থাকে। এ সময় প্রায় 500 মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করতে একটি লাইন চালু করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। আপাতত একটা লাইন কার্যকর হয়েছে, আরো 2টা লাইন রয়েছে, যে মেইন লাইনটা এটা এখনো কার্যকর হয় না। এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া জ্বালানি তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। বিজিবি জানায় তারা 1000 লিটার ডিজেল সংগ্রহ করেছে। নদীর নালের মধ্যে পড়ার কারণে তেল বাইশে উঠছে, এই তেলগুলো আমরা সংগ্রহ করতেছি। আর তেল সংগ্রহ করেছি আমরা, যার পরিমাণ আনুমানিক 1000 লিটার, যেটা আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এখানে আমাদের সার্বক্ষণিক পাহারা থাকবে, পুলিশ সহ রেলওয়ের পুলিশ প্লাস পাশাপাশি রেলওয়ে লোকজন থাকবে। এদিকে দুর্ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পর্যায় থেকে ডিসি স্যার একটা কমিটি করে দিয়েছেন, তদন্ত কমিটি, সেটা কার্যক্রম আমরা খুব শীঘ্রই শুরু করব। দুর্ঘটনা কবলিত 5টি অয়েল ট্যাঙ্কারে প্রায় 2 লাখ লিটার ডিজেল ছিল। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, হবিগঞ্জ। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ সার করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। 1 মাসের মধ্যে লোহিত সাগর হয়ে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। শাখা টিভির ক্যামেরায় কমলদার রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলে হরমুজ প্রণালীতে আটকে আছে এমটি নর্ডিক পলুক্স নামে একটি জাহাজ। তবে জাহাজটি দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা ইরানিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই যদি পেয়ে যাই তাহলে জাহাজটা স্টেট অফ হরমুজ দিয়ে বের হয়ে সরাসরি চট্টগ্রামে আসবে। হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকার জটিলতা এড়াতে এবার একটু ভিন্ন কৌশলে আরো 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনলো বাংলাদেশ। এক্ষেত্রে হরমুজ প্রণালীর ঠিক বাইরে লোহিত সাগরের কাছাকাছি সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে কেনা এই ক্রুড 20 এপ্রিল জাহাজে লোড করার শিডিউল দেওয়া হয়েছে। এই দুইটা যদি কার্গো, দুইটা পার্সেল যদি আমরা ইয়ালকে দিতে পারি তাহলে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। মূলত আমদানি করা অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এখানে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে পেট্রোল, অকটেন, ডিজেল সহ অন্যান্য জ্বালানি। 2 লাখ টন যে টাইম মতো আসবে সে ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রাখা উচিত। বিশ্ব সংকটের মাঝে মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল সহ নানা প্রয়োজনীয় জ্বালানি নিয়ে অন্তত 39টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্রুতই ইরান যুদ্ধ শেষ করার আবারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেছেন মার্কিনরা এখন নিরাপদ। যুক্তরাষ্ট্র বিশ্বকে হুমকি দেওয়ার সক্ষমতা ইরানের নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষণের পরই ইসরায়েলের কয়েকটি শহর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি করে। ইরানে গত 2 দিনে 4 শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমপ্লেক্স সহ 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। তেল আবিবের দাবি, এই বিশেষ অভিযানে তেহরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন ইরান যুদ্ধ সমাপ্তির পথে। সুনির্দিষ্টভাবে আর মাত্র 32 দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি লিখেন, যারা ইরানকে আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন পেজিশকিয়ান। একে অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ প্রশ্নবিদ্ধ হল সুপ্রিম কোর্টে। বুধবার আদালতে মার্কিন প্রেসিডেন্টের নজিরবিহীন উপস্থিতিতে হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেন সুপ্রিম কোর্টের বিচারকরা।
এ সময় রক্ষণশীল বিচারকরাও প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেন। এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসবে জুনে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আসামি হয়ে বহুবার আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার গড়লেন আরেক নজিরবিহীন দৃষ্টান্ত। কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের এমনভাবে আদালতে উপস্থিত থাকার ঘটনা এটি প্রথম। বুধবার জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বাতিল করে নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন ট্রাম্প। এ সময় বিচারকরা জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ক ট্রাম্পের আদেশের ব্যাপারে সংশয় প্রকাশ করেন। সুপ্রিম কোর্টে 90 মিনিট ধরে চলে আপিলের শুনানি। প্রায় পুরোটা সময় উপস্থিত থেকে আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন ট্রাম্প। এ সময় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ে সরকারি আইনজীবী বলেন, চতুর্দশ সংশোধনী পাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মানুষ এখন এক নতুন পৃথিবীতে বাস করছে। ট্রাম্প প্রশাসনের এমন যুক্তির জবাবে প্রধান বিচারপতি জন রবার্টস পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, সংবিধান আগের মতোই রয়েছে। রক্ষণশীল দুই বিচারপতিও উদারপন্থী বিচারপতিদের সাথে কণ্ঠ মিলিয়ে ট্রাম্পের মূল যুক্তিগুলোকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। এদিকে মৌখিক শুনানিতে অংশ নেয়ার পর আবারও জন্মসূত্রে নাগরিকত্বের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানে বোকার মতো একটি কাজ করে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প ভিত্তিহীন দাবিরই পুনরাবৃত্তি করছেন, কেননা বিশ্বের প্রায় 30টি দেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান চালু আছে। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেয়া সবাই নাগরিকত্ব পেয়ে থাকেন। ট্রাম্পের নির্বাহী আদেশ রয়েছে, জন্ম নেয়া কোনো শিশুর বাবা মা কেউই যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ীভাবে বসবাসের যোগ্য না হন, তাহলে সেই সব শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 36 লাখ শিশুর জন্ম হয়। ট্রাম্পের নতুন নীতি কার্যকর হলে প্রতিটি শিশুর বাবা মায়ের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করতে হবে, যা প্রশাসনিকভাবে একটি জটিল কাজ বলছেন বিশেষজ্ঞরা। আগামী জুনে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চূড়ান্ত রায় দেয়া হতে পারে সুপ্রিম কোর্টে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইতালিতে রয়েছে 30,000-এর বেশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পর্যটন এলাকায় হওয়ায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। পশ্চিম ইউরোপের প্রাচীন সভ্যতার নান্দনিক সৌন্দর্যের দেশ ইতালি। প্রায় 30,000-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। মুদি, মুদ্রা বিনিময়, কৃষি, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টের বাইরেও প্রায় 60% ব্যবসা প্রতিষ্ঠান পর্যটক নির্ভর এলাকায় গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পর্যটন নির্ভর ব্যবসার উপর ব্যাপক প্রভাব পড়ে। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এরই মধ্যে ফ্লাইট বিপর্যয়ের মুখে স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। যুদ্ধের কারণে আমাদের পর্যটক অনেক কমে গিয়েছে। প্রথমে ছিল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তখনও প্রচুর কমেছে। তারপরে শুরু হলো ইরান আর মিডল ইস্টের যুদ্ধ। এই যুদ্ধের কারণে আমাদের পর্যটক আরো কমে গিয়েছে। এই যুদ্ধ অতি তাড়াতাড়ি সমর্থন করবে এবং আমাদের ব্যবসাগুলো ভালো হয়ে যাবে, এই আশা আমি ব্যক্ত করি। যুদ্ধের কারণে এখন ব্যবসা বাণিজ্য নাজেহাল অবস্থা, টুরিস্ট আসা বন্ধ হয়ে গিয়েছে, তার প্রভাব বাংলাদেশিদের উপর পড়ছে। ইতালির প্রায় 5.5 লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিদেশিরা, যা দেশটির মোট ব্যবসা প্রতিষ্ঠানের 11%। ইতালির বিভিন্ন খাতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত 5 বছরেই বেড়েছে প্রায় 62%। গত 4 বছর ইতালি থেকে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন প্রবাসীরা, যার অন্যতম কারণ প্রবাসী ব্যবসায়ীদের অর্থনৈতিক সমৃদ্ধি। সময় সংবাদ, ইতালি। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্ন নিয়ন্ত্রণে রাখতে মরিয়া তৃণমূল, আর ক্ষমতা ছিনিয়ে নিতে জোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। বাম কংগ্রেসের শক্ত অবস্থানের মাঝে উত্তর 24 পরগনার বাগদা থেকে শুরু করে কলকাতার ভবানীপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভোটের উত্তাপ। সুব্রত আচার্য রিপোর্ট, ছবিতে হয়েছেন বিশ্বজিৎ দাস।
পশ্চিমবঙ্গের 294 আসনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শিবির বিজেপি ও তৃণমূল একই পরিবারের বৌদি ননদকে নির্বাচনী প্রার্থী করেছে। মতুয়া মহাসংঘের এই দুই প্রভাবশালী সদস্যের লড়াই এবারের নির্বাচনে ভিন্ন এক মাত্রাও যোগ করেছে। বিজেপির হয়ে মাঠে লড়ছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপূর্ণা ঠাকুর। সম্পর্কে তারা বৌদি ও ননদ হলেও রাজনীতির ময়দানে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ফরিদপুরের উরাকান্দি থেকে আসা বিপুল সংখ্যক মতুয়া ভোটারদের সমর্থন পেতে এই দুই প্রার্থীর ওপরই ভরসা রাখছে দলগুলো। ভোটের লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। মতুয়াগড় ছাড়াও এবার সবার নজর নন্দীগ্রামের জয়ী নেতা শুভেন্দু অধিকারীর দিকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এবার তিনি কলকাতার ভবানীপুরে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়ছেন। প্রচারের ময়দানে তাকে কখনো মিষ্টির দোকানে আবার কখনো ফুল বিক্রেতাদের সাথে কথা বলতে ভোট চাইতেও দেখা যাচ্ছে। বিজেপি ও তৃণমূলের এই দ্বিমুখী লড়াইয়ের মাঝেই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বাম ও কংগ্রেস। এবারের নির্বাচনে বড় ব্যবধানে, বিশেষ করে বহরমপুরের জনপ্রিয় নেতা অধীর চৌধুরী এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা দেখছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়ার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। ইতালিতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। গ্রিসে বন্যা, ভূমিধস ও ঝড়ের দাপটে বিপাকে বাসিন্দারা। দেশটিতে ঝড় ও বৃষ্টিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসে বিপর্যস্ত ইতালির মধ্য এবং দক্ষিণাঞ্চল। বন্যা ও ভূমিধসে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। আব্রুজ্জো, পুগলিয়া ও মলিজে অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মলিজে অঞ্চলে ত্রিনীয় নদীর ওপর একটি সেতুর অংশ ভেঙে পড়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কে অঞ্চলে ভূমিধসে একটি গ্রামের বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অন্যদিকে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি সরাতে এবং রাস্তা সচল করতে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। একই ধরনের দুর্যোগের আঘাত এনেছে গ্রিসেও। প্রবল ঝড় ও বৃষ্টিতে হতাহতের পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এরমিনিও নামের ঝড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর পূর্ব আত্তিকা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও পানি নিষ্কাশন, কোথাও আটকে পড়া মানুষকে উদ্ধার, আবার কোথাও ভেঙে পড়া গাছ সরাতে হয়েছে উদ্ধারকর্মীদের। রাফিনা ও আশপাশের এলাকায় এখনও চলছে ধ্বংসাবশেষ সরানো ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ। বৈরী আবহাওয়ার কারণে পিরিয়াস বন্দর থেকে কিছু ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। দুর্বল তাঁবুগুলো ভেঙে পড়ায় খোলা আকাশের নিচেই আছেন অনেকেই। বাস্তুচ্যুতরা বলছেন তাদের তাঁবুগুলো ছিঁড়ে গেছে, বসবাসের মতো কোনো পরিবেশও নেই। চলমান সংঘাতের কারণে আগে থেকেই মানবিক সংকটে থাকা মানুষগুলো এখন প্রকৃতির বিরূপ আচরণেও চরম ভোগান্তিতে পড়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত দ্বৈরথ। টাইব্রেকার নয়, নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। অতীতের তিক্ত স্মৃতির কথা মাথায় রেখে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক অধিনায়ক মিঠু চৌধুরী। এই ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা প্রবাসী বাংলাদেশি দর্শকদের। মালদ্বীপ থেকে শিরোপা জয় করেই দেশে ফিরবে লাল সবুজ যুবারা, এমনটাই আশা তাদের। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। মালদ্বীপ প্রতিনিধি খন্দকার ওমর ফারুকের ছবিতে রিপোর্ট। একটা ট্রফি, ভারত বাংলাদেশ দুই অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ দুই দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান।
সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল, তাই তো তাদের জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতবো। 2024 সালে একবার অনূর্ধ্ব 20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। স্বল্প সময়ে কম দল নিয়ে 2 ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করায় বিপিএল এর 12তম আসরে লাভের মুখ দেখছে না বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়ার রীতি ধরে রাখতে পারছে না বোর্ড। স্বাধীন অডিট ফার্মের মাধ্যমে হিসেব শেষে জানা যাবে বিস্তারিত, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার মিঠু। ব্যাংক গ্যারান্টি থেকে আগামী সপ্তাহে ঢাকা ক্যাপিটালস ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিপিএল এর 11তম আসর নিয়ে নানা সমালোচনা থাকলেও তৎকালীন সভাপতি ফারুক আহমেদের বেশ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছিল। টিকিট বিক্রি, ব্রডকাস্ট মানির লভ্যাংশ দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিদের। 12তম আসরে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময় বছর বছর লভ্যাংশ বাড়ানোর কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বোর্ডের দেয়া আশ্বাস তো পূরণ হচ্ছেই না, উল্টো শুনতে হতে পারে হতাশার খবর। বিপিএল থেকে এবার লাভের মুখই দেখছে না বিসিবি। প্রফিট হয়েছে কি হয়নি এটা বলা ডিফিকাল্ট। 2 দিন কিন্তু খেলা অফ গেছিল, এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট আছে। ওই দিন খেলা না হতে স্যাটেলাইটের ভাড়া, কমেন্টেটরের ভাড়া, এগুলির তো নেগোসিয়েশন নাই, ওইখানে একটা খরচ আছে। আমাদের 2 দিন কিন্তু এটা একটা কিন্তু বিরাট লস। প্লাস আপনি জানেন যে এইবার ম্যাচও কম ছিল, তো সুতরাং টিকিটের থেকে আর্নিং এমনি তো 6টা ম্যাচ কম। আসর শেষ হওয়ার 2 মাস হলো, এখনো পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটছে না ঢাকা ক্যাপিটালসের। আগামী সপ্তাহে ব্যাংক গ্যারান্টি থেকে সব বকেয়া অর্থ পরিশোধ করবে বিসিবি। তাদের 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, 2টাই ব্যাংকে দিয়ে দিছি। উই আর ওয়েটিং ফর এনক্যাশমেন্ট ফ্রম দ্য ব্যাংক। ঢাকা সব ক্লিয়ার করে দেয় তাহলে এই টাকাটা আমরা রিফান্ড করে দিব। আর যদি যেটা বাকি থাকবে নেক্সট উইকে, তাহলে আমরা করব কি, যার যার নামে আমরা চেক ইস্যু করে দেব। ডিপিএল মাঠে ফেরাতে সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন বোর্ড সভাপতি বলেও জানান মিঠু। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবির পরিচালক পদ ছাড়লেন আরও একজন। এবার জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে বিসিবি নির্বাচনের 6 মাসের মধ্যে 3 পরিচালক পদত্যাগ করলেন। ক্রিকেট বোর্ডে পদত্যাগের হিড়িক। পরিচালকদের পদত্যাগের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কোটায় বোর্ডে আসা পরিচালক 6 মাস না যেতেই বললেন বিদায়। এরই মধ্যে বোর্ডে পাঠিয়েছেন অফিসিয়াল লেটার। ব্যক্তিগতভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। আপনি নাকি বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন? জি জি, প্রেসিডেন্ট বরাবর দিয়েছে, বুলবুল ভাইকেও আমি জানিয়ে দিয়েছি। ওভার ফোনে কথা হয়েছে? জি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রিকেট বোর্ডেও ভিন্ন হওয়া। অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন, আর এ নিয়ে ক্রীড়া পরিষদ গঠিত 5 সদস্যের কমিটির তদন্ত কার্যক্রম চলমান। ঠিক সেই সময়ে এনএসসি মনোনীত একজনের পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
এর আগে পদত্যাগ করেন ক্লাব ক্যাটাগরি থেকে আসা 2 পরিচালক। গত 25 জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়ান গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইশতিয়াক সাদেক। যদিও পরে জানা যায় বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ ছিল তার। এরপর মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হলে 23 মার্চ পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দেন আমজাদ হোসেন। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিসিবির আরও কয়েকজন পরিচালক সরে যেতে পারেন। অন্য দুজনের মতো ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার পদত্যাগ করলেন বিসিবির লজিস্টিক্স ও প্রোটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ইয়াসির ফয়সাল আশিক। যদিও আগের দুজনের পদত্যাগপত্র এখনও অফিসিয়ালি গ্রহণ করেনি বিসিবি। 4 এপ্রিল সভায় ইয়াসির ফয়সালের ব্যাপারেও একই রকম সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শিশুদের বঞ্চিত করে লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশে মাঠটি পরিদর্শন করে সবার জন্য উন্মুক্ত করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ঢাকার দখল হয়ে যাওয়া সব মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। জানান নতুন মাঠ তৈরির পরিকল্পনার কথা। এদিকে আগামী 3 মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা বিভিন্ন ফেডারেশন এবং জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। শিশুদের জন্য আছে মাঠ, কিন্তু সেখানে ছিল না খেলার সুযোগ। সরকারি সেই মাঠ ব্যবহৃত হচ্ছিল বাণিজ্যিকভাবে। সংবাদ মাধ্যমের এমন খবর নজরে আসে প্রধানমন্ত্রীর। তার নির্দেশেই লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে মাঠটি সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি। দিয়েছেন নানা নির্দেশনা। অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে মানে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে। এখানে সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকায় সরকারি মাঠ অন্য কাজে ব্যবহারের অভিযোগ নতুন নয়। দখল হয়ে যাওয়া মাঠের সংখ্যাও কম নয়। এমন সব মাঠ পর্যায়ক্রমে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশাপাশি নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী মানে খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। ফুটসাল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম, যারা ইয়াং প্রজন্ম যারা রয়েছে, এই খেলাটি অত্যন্ত পছন্দ করে এবং আমরা সেটি আমাদের লক্ষ্য রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরীর আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি। এদিকে দেশের বেশিরভাগ ফেডারেশন এখনও চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। সম্প্রতি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি বিলুপ্ত করেছে মন্ত্রণালয়। এসব সংস্থায় কবে নির্বাচন হবে সে বিষয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। পাশাপাশি আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে সেখানেও অ্যাডহক কমিটি রয়েছে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। আমরা একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কাউন্সিলর নির্ধারণ। দীর্ঘদিন ধরে খেলা না হওয়ায় অনেক জেলাতেই কার্যক্রম প্রায় স্থবির। এখন দেখার বিষয় কোন প্রক্রিয়ায় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সন্ধ্যা 6টায় বন্ধ হবে শপিং মল সহ সব দোকানপাট। মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। ফিলিং স্টেশনে কাটছে না সংকট। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। 12 কেজি এলপিজিতে 1 লাফে বাড়ল প্রায় 400 টাকা। এবং অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তি নির্দেশ। 98টি হুবহু উত্থাপন। গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ। প্রতারণার অভিযোগ বিরোধীদের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।